জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। নির্বাচন কমিশন বলছে, গণনা শেষ করে ফলাফল আসতে বিকেল গড়িয়ে যেতে পারে। বিতর্ক এড়াতে ওএমআর পদ্ধতির পরিবর্তে গণনা করা হচ্ছে হাতে। বৃহস্পতিবার রাত 10:45 থেকে গণনা শুরু হয়। এ পর্যন্ত 21টি হল সংসদের মধ্যে অন্তত 10টিতে ভোট গণনা শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 65 থেকে 70% ভোট পড়েছে বলে জানা গেছে। দু একটি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 4টি প্যানেলের প্রার্থীরা। জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, আপনি এখন পর্যন্ত গত বুলেটিনে আমাদেরকে জানিয়েছিলেন যে হল সংসদের ভোট গণনা এখনো চলছে। 21টি হলের ভোট গণনার মধ্যে মাত্র 10টি আপাতত শেষ হয়েছে। এখন পর্যন্ত আরো কোনো আপডেট পেয়েছেন কিনা সবশেষ তথ্য নিয়ে জানাবেন। দেখুন, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নানা অভিযোগ এবং অব্যবস্থাপনার মধ্য দিয়েই কিন্তু রাত পর্যন্ত ভোট গ্রহণ চলেছে এবং রাত 9:45টার দিকে ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত যদি আমি আপনাদেরকে সবশেষ তথ্য দিই যে এখন পর্যন্ত 21টি হল সংসদের মধ্যে কিন্তু 10টি হল সংসদের ভোট গণনা প্রায় শেষ হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আরও বলি যে আমি যদি আপনাদেরকে সবশেষ তথ্য জানাই যে আমরা বলতে পারি যে এখনও কিন্তু আরও অনেক সময় লাগবে যে এই ভোটের ফলাফল পেতে, কারণ এখনও হল সংসদেরই মাত্র 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং এখনও 11টি হলের ভোট গণনা কিন্তু বাকি। এরপরই হবে জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। তো আমরা ধারণা করতেই পারি একটা লম্বা সময় এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে জাকসুর কেন্দ্রীয় ফলাফল পেতে। এবং আমি যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, গতরাতে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম যেটি জানিয়েছিলেন যে সারা রাত লেগে যাবে এই ভোট গণনা করতে, কিন্তু তিনি তারপরও বলেছিলেন যে হয়তোবা আজকে দুপুরে তারা ফলাফল দিতে পারবেন। কিন্তু আমরা বাস্তবে এখানে পরিস্থিতি যা দেখছি যে হাতে গোনার ফলে এখানে একটা ধীর গতি আমরা লক্ষ্য করছি এবং যারা পোলিং এজেন্ট এবং আছেন এবং রিটার্নিং অফিসার আছেন এবং যারা ভোট গুনছেন তারা কিন্তু একটি জবাবদিহিতার স্বচ্ছতা এবং বজায় রাখার মধ্য দিয়ে কিন্তু তারা এই ভোট গণনাটি চালিয়ে যাচ্ছেন এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে আমি যদি বলি যে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, এর আগে নানা অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জন করেছিল ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর আরও 4টি প্যানেল কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। জাকসুতে এবার পূর্ণ ও আংশিক। আপনার কাছে জানতে চাই যে প্যানেলগুলো ভোট বর্জন করেছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট আসলে কি কি অভিযোগে তারা এই প্যানেলগুলো ভোট বর্জন করেছে? আসলে তারা যে অভিযোগগুলো করেছিল, আমরা যদি বলি যে গতকাল মাওলানা ভাসানী হলের অতিথি কক্ষে ছাত্রদল এই ভোটটি বর্জন করে। তারা যে অভিযোগগুলো করেছিল যে আঙুলে কালি মুছে যাওয়া, ব্যালট পেপার মেঝেতে পাওয়া যাওয়া এবং ভিপি প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে না দেয়া, জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট দেয়া এবং সব হলে ছাত্রদলের প্যানেলের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এবং তারা আরও অভিযোগ করেন যে প্রশাসন কেন 10% অতিরিক্ত ব্যালট পেপার ছেপেছে এ নিয়েও কিন্তু তারা প্রশ্ন তোলে। এমনকি জামায়াত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালটের 10 থেকে 20% শিবিরকে দেওয়া হয়েছে কিনা এ নিয়েও কিন্তু তারা প্রশ্ন তোলে। তো এই অভিযোগগুলোই তারা তুলেছে এবং তারা আরও বলেছে যে তাদের প্রার্থী ও এজেন্টদের বাধা দিয়ে এই জাল ব্যালট পূরণ করে বাক্স ভরা হচ্ছে কিনা সে নিয়েও তারা প্রশ্ন তোলে। এরপর আমরা দেখেছি যে জাকসু নির্বাচনে আরও নানা অভিযোগ এবং অনিয়মের কথা বলে কিন্তু ছাত্রদল সহ আরও 4টি প্যানেল এই ভোটটি প্রগতিশীল শিক্ষার্থীদের আরও 4টি প্যানেল এই ভোট বর্জন করে। এবং এরপর আমরা আবার দেখেছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলও কিন্তু তারা উল্টো আবার ছাত্রদলকেই দোষ দিচ্ছেন এবং তারা বলছেন যে পরাজয়ের ভয়ে ছাত্র। আরেকটা বিষয় একটু জানতে চাই, এই যে পাল্টাপাল্টি যে অভিযোগ দেওয়া হচ্ছে, আমরা যদি দেখি
দেখি যে যেসব অভিযোগগুলো আনা হয়েছে এই বিষয়ে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, আর যদি আমরা হিসেব করে দেখি গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত কিন্তু এই নির্বাচনের সঙ্গে জড়িত সবাই কিন্তু কাজ করছে, বলা যায় যে ২৪ ঘন্টা হয়ে গেছে। এই সবশেষ তথ্য নিয়ে একটুখানি জানাবেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কি কোনো কিছু বলেছেন কিনা। আসলে নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা সুষ্ঠু ভোটের কথা বলছে এবং তারা বলছে যে প্রায় ৬৫ থেকে ৭০% অর্থাৎ মোটা দাগে যদি বলি আমরা যে প্রায় ৬৮% তারা ভোট কাস্টিংয়ের কথা বলছেন এবং তারা কিন্তু বলছেন যে যেহেতু ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে, যদিও নানা অব্যবস্থাপনা এবং অভিযোগের কথা তারাও স্বীকার করছেন, কিন্তু তারা বলছেন যে যেহেতু ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং ভোট গ্রহণের ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে ছাত্রদল এবং ভোট গ্রহণের পর অন্যান্য প্যানেলগুলো কিন্তু 5টি প্যানেল মোটে তারা ভোট বর্জন করে। তো তারা বলছে যে এখানে এই ভোট বর্জন করার আর তারা যৌক্তিকতা দেখছে না। এজন্যই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট গণনা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা নির্দিষ্ট সময় তারা কাঙ্ক্ষিত ফল ঘোষণা করতে পারবে। তো নির্বাচন কমিশনের বরাদ্দ যদি আমরা বলি যে তারা কিন্তু এখানে কে কী ধরনের অভিযোগ করছেন তারা এগুলোকে আর আমলে নিচ্ছেন না ওইভাবে। তো আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু এই অভিযোগগুলো তোলার পর 7:30 বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে এক সম্মেলনে কিন্তু ভোট বর্জনের কথা জানিয়েছিল যে 4টি প্যানেল এবং এরপরে কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি সমর্থিত কয়েকজন শিক্ষকও কিন্তু এই ভোট বর্জন করেছিল। তাদেরও এই একই অভিযোগগুলো ছিল যে কেন অমোচনীয় কালির সুষ্ঠু ব্যবহার হলো না এবং ব্যালট বাক্সে অতিরিক্ত পেপার দেখা গেল, এ নিয়ে কিন্তু তারা অভিযোগগুলো তুলেছিল এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত কিন্তু ওই বিষয়গুলো ওইভাবে আমলে নিচ্ছেন না। তারা এখন যে বিষয়টিকে মূলভাবে ফোকাস করছে সেটি হচ্ছে যে সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করে তারা যথাসময়ে একটি ফলাফল প্রকাশ করবে, এটি এখন তাদের মূল লক্ষ্য। তো এই ছিল আমার কাছে সবশেষ জাকসু নির্বাচনের পরিস্থিতি। এখন পর্যন্ত জাকসুর হল সংসদের 11টির গণনা শেষ হওয়া এখনো বাকি রয়েছে, এরপরে গণনা করা হবে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা। সে বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। জাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে কয়েকজন শিক্ষক তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার বিকেলে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান শিক্ষকরা। যে মার্কাটা দেওয়া হয়েছে একজন প্রশাসনিক দায়িত্বে থাকা একজন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। যেটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা দিই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর তা না হলে জাতির জন্য নেমে আসবে মহা বিপর্যয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। এর আগে একই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান এখনই সংশোধন করতে হবে এমন কোনো কথা নেই। আমন্ত্রিত হওয়ার পরও আমার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় 5 আগস্ট পরবর্তী দেশের সংবিধান সংস্কার, বিচার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন নির্বাচনী মাঠ পর্যায়ের নানা অসঙ্গতি, সরকারের প্রতি নির্বাচন কেন্দ্রিক পরামর্শ ও বিভিন্ন দাবি দেওয়ার কথাও জানান বক্তারা। সেটা হচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যে বিষয়টা, এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না, কেন হচ্ছে না, সিসিটিভি ফুটেজ থাকা উচিত, কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে? এটা তো কেউ না কেউ এই নোট অফ ডিসেন্টের মীমাংসা কি, আমরা যেগুলোতে একমত হতে পারছি না সেগুলোর মীমাংসা কি, জনগণ সেটা মীমাংসা করবে না, এর বাইরে তো অন্য কোনো পথ নাই। ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসবো।
নির্বাচন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবিধান এখনই সংশোধনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তোবা পোষণ করতে পারিনি। এ সময় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতির জন্য মহাবিপর্যয় নেমে আসবে। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। সম্প্রতি ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশাও জানান শফিকুল আলম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। শনিবারের মধ্যে এতে স্বাক্ষর চান সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে বৃহস্পতিবারের বৈঠকে সনদ বাস্তবায়ন নিয়ে এক এক দল এক এক মতামত দেয়। এদিন ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এতে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি দলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা রক্ষা সহ নানা বিষয়ে মতবিনিময় করেন তারা। বৈঠক শেষে বিএনপি জানায় জুলাই সনদে সই করতে প্রস্তুত তারা, তবে সংবিধান সংশোধনের বিষয়গুলো সংসদের হাতেই দিতে চায় দল। এদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি চায় জামাত, আর সনদকে টেকসই করতে নতুন সংবিধানের বিকল্প দেখছে না এনসিপি। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সমস্ত প্রস্তাবগুলো আশু বাস্তবায়নযোগ্য নয়, অথচ বাস্তবায়ন করার সুযোগ আছে, সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এই সরকার উদ্যোগ নিতে পারে। 5টি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা, এবং সেখানে জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো। নতুন একটি সংবিধান নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। কমিশনের সহসভাপতি জানান, ঐকমত্য হওয়া বিভিন্ন বিষয় নিয়ে চূড়ান্ত সনদের একটি খসড়া দলগুলো স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বলেছে, কিন্তু আমরা 2 দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি। চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করে 13 সেপ্টেম্বর কমিশনে পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান আলী রিয়াজ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। এদিকে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলার আসামি করা হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জনকে। 2018 সালের কারচুপির নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জনকে শত কোটি টাকার 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ তৎকালীন সরকারের বিরুদ্ধে। 2024 সালের 26 মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অভিযানে উঠে আসে নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 জন সচিব পদমর্যাদার কর্মকর্তার। এই ভোটের সাথে আমি যখন দুদকে কর্মরত ছিলাম তার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, অর্থাৎ
ভোট প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করার আইনগত কোনো সুযোগ দুদকের ছিল না। ওখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। গভর্নমেন্ট সার্কুলার দিছে, আমরা দরখাস্ত করছি, দরখাস্তের প্রেক্ষিতে আমাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। কিভাবে দিছে, কি সমাচার আমরা কিছু জানি না, তো জানে গৃহায়ণ কর্তৃপক্ষ, কতকে বলে। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের 17, 18 ও 21 সেপ্টেম্বর দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সংস্থাটি। এটা আমাদের অনুসন্ধান দলের রুটিন কাজ, এইটা তারা সে অনুযায়ী তারা কাজ করছেন। আমি বিস্তারিত কিছু জানি না কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। লিজ দলিলের 22 ও 23 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকের মামলায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন ও বিশাল নামে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ঝিলপাড় এলাকায় শান্ত নামের এক ব্যক্তির সঙ্গে রবিন ও বিশালের বাকবিতণ্ডা হয়। এর জেরে শান্ত তার সহযোগীদের নিয়ে তাদের ওপর গুলি চালায়। রবিন ও শান্ত 2 জনই মাদক ব্যবসায়ী। ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানায় শাহজাহানপুর থানা পুলিশ। 2 জন গুলিবিদ্ধ হয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি, আমরা কাউকে পাইনি। ওখানে যাওয়ার পর যখন শুনছি ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, আমরা ঢাকা মেডিকেলে আসছি। তারা চিকিৎসাধীন আছে আর ঘটনা তদন্ত চলতেছে। আরও এক দফা বাড়ছে খেলাপি ঋণ। সেপ্টেম্বরের শেষে যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 6 লাখ কোটি টাকায়। সবচেয়ে নাজুক অবস্থা রাষ্ট্রায়ত্ত 4 বাণিজ্যিক ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রকৃতির চিত্র উঠে আসায় বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। অনেক শিল্প মালিকের বিদেশে পালিয়ে যাওয়া এবং কারখানা বন্ধের প্রভাবও পড়েছে খেলাপি ঋণে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 15 বছর পর গত অর্থ বছরের শুরুতে যা বেড়ে দাঁড়ায় 2,11,391 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ থেকে জুন 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1,10,094 কোটি টাকা, আর 1 বছরে 3,19,036 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 5,30,428 কোটি টাকায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ফরেনসিক অডিটের মাধ্যমে বেরিয়ে আসছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। ঋণ খেলাপি হওয়ার নিয়মে পরিবর্তনও বড় কারণ। প্রাইভেট সেক্টরটা কলুষিত হয়েছে গত 1 দশক ধরে, যেখানে নিজেরাই নিজেদের ব্যাংকটাকে ধ্বংস করে ফেলেছে। কিছু খেলাপি ঋণ কোর্টের নির্দেশনায় এগুলো খেলাপি বলা যাবে না বলে আনক্লাসিফাইড দেখানো হচ্ছিল। আমরা সেইটা উপেক্ষা করে এখন সবগুলিকে সরাসরি ক্লাসিফাইড দেখাচ্ছি। আর কিছু ক্ষেত্রে ফরেনসিক অডিট এমন হয়েছে যে আমরা প্রিজাম্পশন করছি যে সামনে এটার অবস্থা খারাপের দিকে যাবে, অতএব এখনই অ্যান্টিসিপেট করে সেগুলোকে আমরা ক্লাসিফাইড করে বিএল না করলেও ডিএফ করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র 6 মাসেই 10% বেড়েছে। জুনে তা দাঁড়ায় 1,46,362 কোটি টাকায়। রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণে অনিয়মই বড় কারণ মনে করছেন এই কর্মকর্তা। ওই ব্যাংকগুলিতে আসলে ওই রাজনৈতিক প্রভাব হোক বা অন্য কোনো প্রভাব বিস্তার করে ঋণ, মানে 1 নম্বর হলো ঋণ স্যাংশন করা, যে ঋণ স্যাংশন হওয়ার কথা না, আবার যেই পরিমাণ স্যাংশন হওয়ার কথা তার চেয়ে 2-3 গুণ ঋণ স্যাংশন করা হয়েছে, যার দ্বারা আর পরবর্তীতে ঋণ পরিশোধ করা সক্ষম হয়নি। স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের হাওরগুলোতে দিন দিন কমছে মাছ আহরণ। পর্যাপ্ত মাছ না পাওয়ায় প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।
বেচাকেনা নেমেছে অর্ধেকে। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন ও কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ নানা কারণে কমছে মাছের উৎপাদন। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওর পাড়ে বালিখোলা মাছের বাজার। জেলার হাওর ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে প্রতিদিন মাছ নিয়ে আসেন জেলেরা। মৎস্য বিভাগের তথ্য বলছে হাওরের মিঠা পানিতে প্রাকৃতিক উৎস থেকে 260 প্রজাতির মাছ পাওয়া যেত। তবে বর্তমানে বাজারে আসছে 20 থেকে 30 প্রজাতির মাছ, বাকিগুলো বিলুপ্তির পথে। আগে 100-150 জাতের মাছ আইতো, এখন 20 জাতের মাছ আইয়ে হাওরে এখন এই যে জেলেরা মাছ ধরে, তো মাছ খুব কম মারা পড়ে। কিছুদিন ধরে একবারে মাছ কম, এই মাছে আমরা হুসে না, আমরা যে রুজি করি রুজি হয় না। আধা নৌকা মাছ মারতেছে, অন্ত মাছ নাই, মাছ ওই বগত ফান্ডিত তো নাই। হাওরে মাছ উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী এ বাজারে, জানান ব্যবসায়ীরা। আগে প্রতিদিনে প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই, অর্ধেকের চেয়ে নিচে নামে জায়গা, জেলেরা মাছ পায় না। এই আপনার নৌকার তলাত করে কিছু মাছ আনে। হাওরের তলদেশে বালু জমাট, আশেপাশের জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারকে দায়ী করছে মৎস্য বিভাগ। নিষিদ্ধ জাল ব্যবহার ও শুকনো মৌসুমে সেচের নামে মাছ নিধনও বড় কারণ। বালি জমে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে মাছের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, লালন ক্ষেত্র সবগুলো কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি জমিতে বছরের পর বছর অনিয়ন্ত্রিত মাত্রায় আমাদের কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এগুলি অনেক বিষাক্ত। জেলায় হাওর থেকে বছরে 61,760 মেট্রিক টন মাছ পাওয়া যায়। এছাড়াও স্থানীয় বিভিন্ন পুকুরগুলোতে চাষ হয় 33,870 মেট্রিক টন মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রায়পুরের 40 কিলোমিটার সড়কে 1 মাসের মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন 25 জন, আর 3 বছরে মারা গেছেন 260 জন। আহত হয়েছেন 500 বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক আইন না মানা, সড়কের বেহাল দশা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সড়কের পাশ দিয়ে বয়ে গেছে রহমত আলী খাল। 6 সেপ্টেম্বর কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারা যান 5 জন, আর 6 আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একই খালে পড়ে আরেকটি মাইক্রোবাস। এতে মারা যান একই পরিবারের 7 জন। পুলিশের তথ্য মতে 2022 সালের আগস্ট থেকে 2025 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত 200 সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 260 জন, আহত হয়েছেন অন্তত 500। স্থানীয়দের অভিযোগ, 40 কিলোমিটার এই সড়কের অবস্থা একেবারে নাজুক। সংকুচিত সড়কটিতে যানবাহনগুলো বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। দুই পাশের গাছ কেটে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ছে বিভিন্ন যানবাহন। প্রশস্তকরণ দরকার এবং রায়পুর থেকে চৌমুহনী পর্যন্ত 4 লেন দ্রুত করা উচিত। মিনিটে 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে যখন দেখে যে প্রতি মিনিটে তার 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে আর সামনে কি আছে এটা দেখে না। রোডের মধ্যে রোড এখন একটা ঘুরে দুর্বল, ভাঙাচুরা। প্রশাসন বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও চালক, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যাতে এই অঞ্চলের এই রাস্তাটিকে আমরা সব ধরনের দুর্ঘটনা এবং সব ধরনের যানবাহন বা জীবনের ক্ষতির আওতামুক্ত রাখতে পারি। পুলিশকেও প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা দেওয়া হয়েছে যেন ফিটনেসবিহীন গাড়ি সড়কে বা মহাসড়কে চলাচল করতে না পারে। আমরা বিশ্বাস করি যদি এগুলো বাস্তবায়িত হয় যথাযথভাবে, তাহলে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশেই হ্রাস করা সম্ভব। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 1 জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্পের কাছে মেঘনা নদীর তীরে এই ঘটনা ঘটে। এ সময় নৌকার বাবুর্চি হেমা মিয়ার শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান 2 দিন আগে নদীতে মাছ ধরে নৌকাটি ঘাটে ফেরে হেমা মিয়াকে রেখে নৌকার সবাই বাড়িতে চলে যান। রাত 8:30টার দিকে নৌকায় গ্যাসের চুলায় রান্না করছিলেন তিনি। হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই নৌকাটি খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং বাবুর্চি হেমা দগ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি বাজারে বসা ছিলাম, ওইখানে থেকে শুনি হঠাৎ বিকট একটা আওয়াজ হয়েছে। আওয়াজের সাথে সাথে আমরা এদিকে আসি। এদিকে আসার পরে দেখতেছি নৌকাটা ছত্রভঙ্গ হয়ে পড়ে আছে। বাতান তো চুলা জ্বলাইছে, কোনো আলাদা একটা আগুনটা বাস্ট হয়ে মোটটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আর কি। আর এই ছিল এখনকার মতো বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।